দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিস্তারিত শুনুন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান, ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। এটি অবশ্যই আমাদের জন্য গৌরবের। এই উপলক্ষে আমি সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। এবার গণতন্ত্র সুসংহত করার পালা। এক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় দিবসের এবারের প্রতিপাদ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষা কারিকুলামকে আধুনিক ও সময়োপযোগী করার কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়কে নতুন কর্মপন্থা নির্ধারণ করা এখন সময়ের দাবি। সংসদে আইনজীবীর পোশাকে রুমিন ফারহানা। বিস্তারিত জানতে সাথে থাকুন। জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিতর্কের পাশাপাশি আকর্ষণীয় আলোচনার বিষয় হয়ে উঠেছিল সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পোশাক পরিধান। নানা ইস্যুর ফাঁকে বেশ কিছুক্ষণ সংসদ সদস্য রুমিন ফারহানার পোশাক নিয়ে আলোচনা হয়, কারণ তিনি আইনজীবীর ব্যবহৃত বিশেষ কোলার ব্যান্ড পরে সংসদ অধিবেশনে অংশ নেন। বক্তব্য দেওয়ার শুরুতেই তিনি নিজে এই পোশাকের বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। রুমিন ফারহানা বলেন, আদালতের বাইরে এই বিশেষ কালার ব্যান্ড পরা যায় না, তা তিনি একজন আইনের শিক্ষার্থী ও আইনজীবী হিসেবে খুব ভালো করেই জানেন। তবে কোনো বিশেষ পরিস্থিতিতে এবং কেন তিনি এটি পরে সংসদে এসেছেন তা স্পিকার নিশ্চয়ই বুঝতে পারছেন বলে আশা প্রকাশ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দের তীব্র বিরোধিতা এবং দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির সমালোচনা করার অংশ হিসাবেই তিনি এই বিশেষ পোশাকের প্রসঙ্গটি টেনে আনেন। পাশাপাশি মন্ত্রণালয়ের বরাদ্দ ছাঁটাই করে মাত্র ১ টাকা করার দাবি জানান। দেশের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে তিনি জানান, সারা দেশে প্রতিদিন গড়ে ১০টির বেশি খুনের ঘটনা ঘটছে। দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার এমন নাজুক পরিস্থিতির মধ্যে এই মন্ত্রণালয় জন্য বিপুল পরিমাণ বাজেট বরাদ্দের যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। রসাত্মক সুরে তিনি বলেন, পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয়, তারপরেও এই মন্ত্রণালয়ের কতটুকু উন্নয়ন হবে তা নিয়ে সংশয় রয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। এনসিপির সংসদ সদস্য আব্দুল হাসনাত আবদুল্লার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করে। আগামী জাতীয় নির্বাচনে এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে এ পদ্ধতির আওতায় আনার জন্য নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। গাইবান্ধা ২ আসনের সংসদ সদস্য আব্দুল করিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের
বেতন বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের কাছে নেই। তিনি বলেন, জেলা পরিষদ আইন ২০০০ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীন নির্বাচিত কোনো জেলার সংসদ সদস্যগণ উক্ত জেলার পরিষদের উপদেষ্টা হবেন এবং তার পরিষদ এর কার্যাবলী সম্পাদনে পরামর্শ প্রদান করবেন। তেহরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে সেই বিষয়ে আবারও নিজের কঠোর সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে নিজের দেশকে সুরক্ষিত রাখতে প্রয়োজন হলে ইরানের ওপর আবারও নতুন করে সামরিক সংঘাত শুরু করতে দ্বিধা করবে না তেল আবিব। ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল ১৪কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন যে তারা নিজেদের প্রচেষ্টায় পরমাণু বোমার বড় বিপদ থেকে দেশকে রক্ষা করতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য যে গত ১৮ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি এই চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিক পদ্ধতিতে স্বাক্ষর করেছিলেন। দুই দেশের মধ্যকার এই নতুন কাঠামোগত চুক্তির মূল উদ্দেশ্য হল দীর্ঘ ৪ মাসের যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটিয়ে আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করা। এর মধ্যে শত্রুতা অবসান, অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্তকরণ এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে শুরু থেকেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার এই শান্তি চুক্তির তীব্র বিরোধিতা করে আসছে ইসরায়েল। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে যে ইরানের পরমাণু সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে তারা যে কোনো সময় এককভাবে নতুন করে বিমান বা সামরিক হামলা পরিচালনা করতে প্রস্তুত। পাকিস্তানের সঙ্গে হওয়া সামরিক সংঘাতে ভারতীয় বাহিনীর বেশ কয়েকজন সদস্যের নিহতের তথ্য গোপন করার গুরুতর অভিযোগ উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে। প্রায় ১৩ মাস আগে সংগঠিত ওই লড়াইয়ে ভারতের ৬ জন সেনা সদস্য নিহত হওয়ার খবর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পর এই নিয়ে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ২০২৫ সালের মে মাসে পাকিস্তানের সঙ্গে ৪ দিনব্যাপী চলা এক রক্তক্ষয়ী সামরিক সংঘাতের সময় অপারেশন সিন্দুর পরিচালনা করা হয়েছিল। ওই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর ৫ জন এবং বিমান বাহিনীর ১ জন সহ মোট ৬ জন সদস্য নিহত হন। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এতদিন এই তথ্য দেশের সংসদ ও জনগণের কাছে সম্পূর্ণ গোপন করে রেখেছিল। বিরোধী দলটির মতে নিহতদের নাম দীর্ঘ ১৩ মাস পর প্রকাশ করে সরকার কেবল দেশের সংসদকে বিভ্রান্ত করেনি, বরং জীবন উৎসর্গকারী বীর জওয়ানদের প্রাপ্য রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতি থেকেও বঞ্চিত করেছে।